চট্টগ্রামের আইনশৃঙ্খলা সন্তোষজনক নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য দিয়ে উস্কানি ছড়াচ্ছে। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ সংঘর্ষে নিহত 4। ঘন কুয়াশায় দুর্ঘটনার ধারণা, পালিয়েছে চালক হেলপার। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে রাস্তা অবরোধ করে দুটি কারখানা শ্রমিকদের বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বাণিজ্য হয়রানির অভিযোগ। ফেসবুকে ভুয়া কপি ছড়িয়ে টাকা আদায়ের চেষ্টা। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে দৃষ্টি হারানো আবেদুলকে নিয়ে বিপাকে পরিবার। অর্থাভাবে হচ্ছে না উন্নত চিকিৎসা। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন তিনি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি কিভাবে আরও ভালো করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে। এছাড়া প্রতিবেশী দেশের কয়েকটি গণমাধ্যম মিথ্যা তথ্য দিয়ে উস্কানি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। একটু সময় দিতে হবে। যদি আপনারা সময় না দেন, আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একের আমি বলবো হয়ে যা হইব, এটা জাদুর মতো তো না। আমি চাইলাম একে টাকা কত চলে আসবে না, তো আমাদের তো সময় দিতে হবে। আমাদের যারা আছে এখানে সবাই তো সময় দিতে হবে। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 5:30টার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনার পরই গাড়ি দুটি জব্দ করে পুলিশ, তবে পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ঢাকা যাচ্ছিল বিনিময় পরিবহনের বাসটি। পথে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান পিকআপ চালক ও হেলপার। পিকআপের 2 যাত্রীকে গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান তারা। স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। হেল্পার আছিল, ড্রাইভার আছিল, আর 2টা ব্যাপারী ছিল। এই মধুপুরা এক গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সার্ভিসের সাথে। পিকআপ দিয়ে এক পিকআপ লাইয়ের দোকানে আসছে, ঢাকা বেচছে, এতে 2টা দিক দিয়ে বেচছে। বেচার পরে বাড়ি ফেরার পথে এই মধুপুরা এসে বিনিময় বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে ঘটনাস্থলে এসে গাড়ি দুটি জব্দ করে পুলিশ। মধুপুর থেকে ঢাকাগামী একটি বিনিময় বাস এবং ঢাকা থেকে আগত একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। ইতিমধ্যে তাদের আত্মীয়স্বজন মধুপুর থানায় চলে এসেছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে সমস্যার সমাধান করব। দুর্ঘটনায় নিহত 4 জনের বাড়ি জামালপুরে। ঢাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দুটি কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানিয়েছে, বকেয়া বেতনের দাবিতে টানা 4র্থ দিনের মতো সকাল 8:30 থেকে মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করেন একটি কারখানার শ্রমিকরা। এছাড়া পানিশাইল এলাকায় বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ। সাভার আশুলিয়া ও জিরানি এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে 12টি কারখানা বন্ধ রয়েছে। মঙ্গলবার পোশাক প্রস্তুতকারক সমিতি বিজিএমইএ থেকে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানায়, শ্রম আইন 13 এর 1 ধারায় এসব কারখানা বন্ধ রাখা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ এর তালিকাভুক্ত কারখানার মধ্যে 2093টি কারখানায় উৎপাদন চালু রয়েছে। এছাড়া খোলা রাখার পরও কাজ বন্ধ এবং সবেতনে ছুটিতে চলে গেছে 8টি কারখানার শ্রমিকরা। বিজিএমইএ জানিয়েছে 95%-এর বেশি কারখানা অক্টোবর মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়া গাজীপুরের কাশিমপুর ও জিরানী এলাকায় 2 গার্মেন্টসের শ্রমিক সংঘর্ষের ঘটনায় ডরিন গার্মেন্টসের 3টি কারখানা বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মামলার কপি ছড়িয়ে টাকা আদায়ের চেষ্টায় সক্রিয় অসাধু চক্র। মামলা থেকে নাম বাদ দিতে দাবি করা হচ্ছে টাকা। এদিকে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হচ্ছে বিএনপি জামায়াতের কর্মীদেরও। এতে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মুরাইলের ওষুধ ব্যবসায়ী মোবারক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মামলার কপিতে বাদী হিসেবে এসেছে তার নাম। তবে এমন কোনো মামলাই হয়নি। ভুয়া কপি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে এলে থানায় ডায়েরি করেন তিনি। বলতেছে ফোন দিয়া যে তোমার নাম দিয়া গ্রাফিক্স করে তুমি বাদী হইয়া রাজনৈতিক কয়েকজনের নামে তুমি মামলা গ্রাফিক্স করছো, এটা কি সত্যি কিনা? আমি তো এই ব্যাপারে জানি না। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মামলার কপি ছড়ানোর প্রবণতা। আসামির তালিকায় নাম দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে অসাধু চক্র। এই পরিস্থিতির মধ্যে বেড়েছে ঢালাও মামলার ঘটনা। রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি আসামি করা হচ্ছে বিএনপি জামাত সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরও। ধান্দাবাজ একটা চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মামলার কপি প্রচার করতেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করি। আমাদের প্রায় 12 জন মতো ব্যক্তি আমাদের দলীয় কর্মীকে আসামি করা হয়েছে। আমরা যেখানে 17 বছর এবং নির্যাতনের শিকার হইলাম, আমাদেরকে আবার মামলা দেওয়া হচ্ছে। মামলা বাণিজ্য হয়রানির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে সতর্ক করে দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি। যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটারের যারা তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। 5 আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় রাজনৈতিক মামলা হয়েছে 29টি। এসব মামলার আসামি 1929 জন। গ্রেপ্তার করা হয়েছে 100 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম, গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজও 2টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, যার ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখনো দীর্ঘ যানজট লেগে আছে। বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যেই 2টি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করছেন তাদেরকে মহাসড়ক ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো ধরনের চাপ এখন পর্যন্ত দেওয়া হয়েছে কিনা এবং এর প্রভাবে গাজীপুর এলাকার কোন শিল্প কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে? দেখুন, আজকে সকাল 8:30 থেকেই এখানে 2টি কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন এবং চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল অর্থাৎ নবীনগর চন্দ্রা যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ করে রেখেছেন এবং শ্রমিকদের একটি কারখানার দাবি হচ্ছে তাদের পাওনা বেতন দিতে হবে এবং অন্য একটি কারখানার শ্রমিকদের দাবি হচ্ছে তাদের যে বন্ধ কারখানা সেই কারখানা খুলে দেওয়ার দাবি এবং সেই কারণেই তারা কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আজকেও সকাল 8:30 থেকে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং বিক্ষোভ করছেন। আমরা শিল্প পুলিশ এবং কাশীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে এখানে শ্রমিকদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শিল্প পুলিশ, মহানগর পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে। যদিও শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই যে আজকে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর, পানশাইল এবং চক্রবর্তী এলাকায় বেশ কিছু কারখানা কিন্তু আজকেও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে যারা শ্রমিক রয়েছেন তাদেরকে শান্ত করার জন্য, সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করলেও শ্রমিকরা কিন্তু তাদের দাবিতে অন্য রয়েছেন। ফলে ঢাকা যে টাঙ্গাইল মহাসড়কটি সেটি দীর্ঘ সময় বন্ধ ছিল। যদিও বিকল্প উপায়ে চান্দনা চৌরাস্তা হয়ে কিছু গাড়ি, উত্তরবঙ্গের যে গাড়িগুলো সেগুলো কিছু চলাচল করছে। তবে এই সড়ক অবরোধের কারণে কিন্তু দীর্ঘ যানজট রয়েছে, মানুষের ভোগান্তি রয়েছে। অনেকে পায়ে হেঁটে বিভিন্ন উপায়ে তারা
কিন্তু যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে মানুষের কিন্তু ভোগান্তির মাত্রাটা গত কয়েকদিনের মতো আজকেও রয়েছে এবং সাধারণ মানুষ এই যানজটের নাকাল হচ্ছেন এবং শিল্প পুলিশ বলছেন যে তারা শ্রমিকদেরকে বুঝে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে, কিন্তু যেই বেতনের বিষয়টি সেটি সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এখানে কোনোভাবেই এই শিল্প খাতে আসলে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না, একের পর এক আন্দোলন বিক্ষোভ লেগেই আছে। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। অনিবার্য কারণে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এনামুল হক সাগর। তিনি জানান, অনিবার্য কারণবশত এই কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে গতকাল প্রশিক্ষণরত এসআইদের মধ্যে আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচে এ নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী, এসআইদের মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বগুড়ায় 16তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি আত্মহত্যার অভিযোগ উঠেছে। ভোরে শহরের ঠ্যাঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। নিহত মামুনুর নোয়াখালীতে এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, সোমবার রাতে হাসপাতালের 17তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন মামুনুর। তখন উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। পরে ভোরে আবারও হাসপাতালের 16তলা ভবন থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পারিবারিক কলহের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। অবৈধভাবে ভারতে পালানোর সময় যশোর সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে বিজিবি। ভোরে শিকারপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিজিবি জানায়, শিকারপুর সীমান্তের বেতনা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন কিরণ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, সারসার রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে 1 লাখ টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য চুক্তি করেছিলেন। গ্রেপ্তার কিরণের বিরুদ্ধে থানায় হত্যাসহ 5টি মামলা রয়েছে। টাঙ্গাইলের বাসাইলে ঝর্ণা রানী দাস নামের এক নারীকে হত্যার দায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2-এর বিচারক আফরোজা বেগম এই রায় ঘোষণা করেন। 2018 সালে ঝর্ণা রানী পাওনা টাকা চাইতে গেলে উজ্জ্বল ইসলামকে সাথে নিয়ে মনোয়ারা আক্তার শ্বাসরোধে তাকে হত্যা করে। পরে নিহতের মরদেহ গুম করার জন্য মনোয়ারার ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করলে মনোয়ারা ও তার ভাতিজা উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। রংপুরের আবেদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হারিয়েছেন দৃষ্টিশক্তি। পরিবারের উপার্জনক্ষম মানুষটি 2 চোখ হারানোয় অন্ধকার নেমে এসেছে তার পরিবারে। হতদরিদ্র পরিবারটি অর্থাভাবে তার উন্নত চিকিৎসাও করতে পারছে না। এ অবস্থায় কখনো খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। রংপুর নগরীর আমাশু কুকরুল গ্রামের আবেদুল ইসলাম রংপুর সুপার মার্কেটের সামনে ফুটপাতের ক্ষুদ্র দোকানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেট বিধে তার 2 চোখ ও শরীরে। এরপর থেকে তার পৃথিবী অন্ধকার। আমাদের পিতামাতা আমাদের ভর পোষণ থেকে সম্পূর্ণভাবে আমরা দরিদ্র পরিস্থিতির সম্মুখীন। তা আমাদের চাওয়া এইটাই যে সরকার যত তার সহানুভূতি দ্বারা আমাদের এই সমস্ত সমস্যা থেকে এবং এই যে চিকিৎসার প্রতি আমাদের ব্যয়বহুল খরচ সেটা তিনি আমাদের পরিশোধ করেন। ঢাকায় 4 মাসের বেশি চিকিৎসার পর বাড়ি ফিরেছেন আবেদুল, কিন্তু ফেরেনি তার দৃষ্টিশক্তি। কর্মক্ষম ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তার মা বাবা। ছেলে ভালো না হইলে তো আর আমাদের চলার উপায় নেই। আমাদের শুধু মাথা গোজার একটু ঠাই আছে, আমাদের আর জায়গা জমি কিছু নেই। কারণ যেই ছেলে রোজগার করে বাপ মারে ভরণ পোষণ দিত, সেই জিনিসটা তো না ছেলে দিতে পারতেছে না। স্বজনরা জানান, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের।
আর সরকারি সহযোগিতা যতটুকু করা হয়েছে তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। সরকারিভাবে যে অনুদানটা পাইছি সেটা কখনোই ওনার জন্য পারফেক্ট না। আর যেইভাবে সরকার ওনাদের দেখাশোনা করা উচিত বা ওনাদেরকে বাহিরে নিয়ে যাওয়া উচিত সেটা সরকার করেনি। ছাত্র সমন্বয়করা জানান, আবেদের চিকিৎসা ও তার পরিবারকে নানাভাবে সহযোগিতার চেষ্টা করছেন তারা। বিভাগীয় কমিশনার অফিস, ডিসি অফিস, এই জায়গাগুলো থেকে যতটুকু পারছি সাহায্য সহায়তা নিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে আমি সর্বাত্মক যোগাযোগ রাখতেছি। 5 ভাই 2 বোনের মধ্যে আবেদ তৃতীয়। বড় 2 ভাই কাজ করেন অন্যের দোকানে। ধার দেনা করে এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ করেছেন 4.5 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্লটের দাম বেশি হওয়ায় বরগুনা বিসিক শিল্পনগরীতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। তারা জানান, এলাকার জমির দামের চেয়ে শিল্পনগরীর জমির দাম 8 গুণ বেশি। তবে তাদের আগ্রহী করতে নানা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিসিক। ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে বরগুনার ঢুলুয়া এলাকায় 2020 সালে স্থাপন করা হয় বিসিক শিল্পনগরী। প্রস্তুত করা হয় 60টি প্লট। তবে গত 4 বছরে 75% প্লট বিক্রি হয়নি। 2,49 লাখ টাকায় 10.20 একর জমি অধিগ্রহণ শেষে প্লট নির্মাণের পর নগরীর প্রতি শতাংশ জমির দাম দাঁড়ায় 2 লাখ টাকা। প্লটের দাম স্থানীয় জমির দাম থেকে 8 গুণ বেশি হওয়ায় আগ্রহ পাচ্ছেন না উদ্যোক্তারা। যে জমির যে মূল্য, যে দাম, তার চাইতে অনেক অনেক কম বাইরের জমি। জমির মূল্য না কমায় তো সেক্ষেত্রে ওখানে জমি আসলে আমাদের মতো এরকম ব্যবসায়ীদের পক্ষে এই জমি ক্রয় করা সম্ভব না। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের প্লট কিনতে আগ্রহী করতে নানা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিসিক। অন্যান্য জেলার পজিশনের চেয়ে আমাদের এখানে পজিশনও ভালো ছিল, এই কারণে জমির মূল্য একটু বেশি পড়ছে, ওদেরকে বেশি দিতেছে, এই কারণে জমির মূল্যটা আমরা সার্বিকভাবেই জমির মূল্যটা পাচ্ছি। স্থানীয় উদ্যোক্তা ও বিসিক শিল্প নগরীর সাথে আলোচনা করে প্লটের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে এখানকার অধিক মূল্যের কারণে অনেকগুলো প্লট এখনো অবিকৃত অবস্থায় রয়ে গেছে এবং সেইভাবে শিল্পায়ন আসলে এখানে হয়নি। আমি এই বিষয়টা নিয়ে এখানকার যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তার সাথে আলাপ করেছি, সে যেটা বলেছে ধাপে ধাপে প্রায় 2 দফায় তাদের মূল্যটা কমিয়েছে। তা এখন আপনি যে কোশ্চেনটা তুলেছেন সে বিষয়টি নিয়ে আমরা নেক্সট সবাই আলোচনা করব। বিসিক শিল্প নগরীর জমির দাম বেশি থাকায় ভাড়া বাসায় উৎপাদন চালাচ্ছেন বেশিরভাগ শিল্প উদ্যোক্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো পরিচালনায় স্বচ্ছতা আনতে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। দুপুরে বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে দরপত্র প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া গত 3 মাসে আগের বছরের তুলনায় 10% বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি বন্দরে গড় অবস্থান কাল একদিনে নামিয়ে আনা হয়েছে। এছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার সাথে তাল মিলিয়ে বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, লালদিয়া চর টার্মিনালের মতো মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কাজ চলছে বলেও জানান বন্দর চেয়ারম্যান। প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক করার জন্য যেই এই ক্লজটাকে পরিবর্তন করার জন্য ইতিমধ্যে একটা গেজেটের সংস্করণের জন্য মন্ত্রণালয়ে আমরা এখান থেকে ফাইনাল করে পাঠিয়েছি। তা আশা করি এটা হয়তো এই মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব, আশা করি। তো পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে আমরা ওপেন টেন্ডারে চলে যাব। অনন্য নির্মাণ শৈলীর আধুনিক কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশনে থামে না কোনো ট্রেন। শুনশান নীরব স্টেশন এখন মাদকসেবী ও অপরাধীদের আখড়া। এতে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যথেষ্ট যাত্রী না হওয়ায় এই স্টেশনে আপাতত ট্রেন থামছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটি থেকে মাত্র 100 গজ দূরে অবস্থিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। প্রায় 58 কোটি টাকা ব্যয়ে কমলাপুর স্টেশনের আদলে নির্মিত স্টেশনের উদ্বোধন হয় 2018 সালে। শুরুতে চলাচল করত মাত্র একটি ডেমো ট্রেন। পরে স্থানীয়দের দাবির মুখে টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও থামত। তবে আগস্ট থেকে স্টেশনে থামছে না কোনো ট্রেন। স্থানীয়রা বলছেন, ঢাকা থেকে টাঙ্গাইল উত্তরবঙ্গের পথে 40টি ট্রেন এই স্টেশন হয়ে চলাচল করে। তবে কোনো ট্রেন না থামায় তারা যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। অব্যবহৃত পড়ে আছে অত্যাধুনিক স্টেশন। যাত্রীরা আসে ঘুরে জায়গা, এত টাকা দিয়ে স্টেশন বানাইছে,
কোনো কাজে লাগে না। শুধু শুধু স্টেশনটা করে, এখানে হয়তো স্টপেজ বাড়াইতে হবে, নাহলে এখানে স্টেশনের কোনো প্রয়োজনই থাকে না। নীলসাগর বা চিলাহাটি বা এক কথা বা দুটো যদি একটা ট্রেন যদি এখানে থামতো তাহলে অবশ্যই এখানে যাত্রী বাড়তো। রেল কর্তৃপক্ষ বলছে গত 3 বছরে স্টেশনে প্রতিদিন গড়ে 47 জন যাত্রী চলাচল করেছে। স্টেশন মাস্টার সহ 2 জন কর্মরত আছেন এই স্টেশনে। কোনো রেল পুলিশ বা নৈশ প্রহরী না থাকায় বিভিন্ন মালামাল চুরির পাশাপাশি স্টেশন এলাকায় ছিনতাই, মাদক সেবন সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অল টাইম কিন্তু স্টেশনে মাত্র 2 জন হলো আমরা অবস্থান করছি, আবার নতুন করে 2 জন আসছে, আমরা কিন্তু আবার রেস্টে যাচ্ছি। তো 2 জনের পক্ষে আপনি দিনে হয়তো বা 2-4 জন আপনি মানুষ পেলেও পেতে পারেন, কিন্তু রাত্রে কিন্তু সন্ধ্যার মানে মাগরিবের আজানের পরেই বলতে গেলে এখানে শুনশান। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে এই স্টেশনের পেছনে বছরে ব্যয় 30 লাখ টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরানো ফেরি বারবার বিকল ও নাব্যতা সংকটের কারণে লক্ষ্মীপুর ভোলা রুটের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ডুবোচরে আটকে ঘন্টার পর ঘন্টা নদীর মাঝে আটকে থাকছে ফেরি ও লঞ্চ, ফলে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদের। নৌপথে ভোলা বরিশাল যাতায়াতে 2006 সালে লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট লঞ্চঘাট চালু করা হয়। বর্তমানে সেখান থেকে প্রতিদিন 5টি ফেরি ও 15টি লঞ্চ চলাচল করে। তবে নদীর অন্তত 25টি স্থানে ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ভাটার সময় প্রতিদিন 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত ডুবোচরে আটকে থাকতে হয়। এতে কাঁচামাল ও খাদ্য সামগ্রী নষ্টের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ফেরি অনেক সময় দেখা গেছে চরে লাগা যায়, গাড়ি পার হতে পারছে না, সময় হচ্ছে যে লেট হচ্ছে, এবং কাঁচামাল নিয়ে আমরা যাওয়া আসা করি, ওটাতে আমাদের সমস্যা হচ্ছে। যেই টাইমে যাওয়ার কথা সঠিক টাইমে কেউই পৌঁছতে পারে না। ঠিক আছে, অনেক এত সময় 6 ঘন্টা বুঝি বসেই থাকা লাগে একটা মানুষের। নাব্যতা বজায় রাখতে প্রতি বছরই এই রুটে খনন করা হয়। তবে যাত্রী ও পরিবহন চালকদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং শুধু লোক দেখানো। ফেরির ট্রিপ কম হয়, লঞ্চ যাত্রীদের ট্রিপ জাস্ট টাইমে পারাপার হতে পারে না, এই বিভিন্ন ধরনের ভোগান্তি থাকে। ফেরি সুষ্ঠু চলাচল ক্ষেত্রে এখানে ডিজিং করা জরুরি প্রয়োজন। তাছাড়াও ডিজিং চ্যানেল করছে, সেখানেও পানি কম আছে, এবং এখানে ক্যাম্পখাল আছে, সে জায়গাও পানি কম আছে। এই রুটে জোয়ার ভাটার দিকে তাকিয়েই চলাচল করতে হয় ফেরি ও লঞ্চকে। সঠিক ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ধরে রাখার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি। খালের ভিতরে ড্রেজিং ওরা করতেছে, তারপরে মূল খালের থেকে চ্যানেল থেকে বাহির হওয়ার পর ওখানেও ডুবোচর আছে, যার কারণে ফেরি অনেক সময় ঘুরিয়ে আপনার ফেরি যাইতে হয়। দেশের দক্ষিণাঞ্চলের ভোলা বরিশালে লাখো মানুষ যাতায়াত করে মজু চৌধুরীর হাট লঞ্চঘাট দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, যেমনটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে লক্ষ্মীপুর ভোলা রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষের কাছে তো দাবি করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে প্রতি বছরই ড্রেজিং করা হয়, তাহলেও কেন বারবার এই নাব্যতা সংকট দেখা দিচ্ছে? যেমনটি বলছেন প্রতিবেদনে আমরা এর আগেও আমরা বলেছি, এখানকার যে মধুচৌধুরী ঘাটের যিনি বিআইডব্লিউটিসির কর্মকর্তা রয়েছে আতিকুজ্জামান, এবং ভোলার যে ইলিশা ফেরিঘাটের যিনি রয়েছেন মোহাম্মদ কাউসার, 2 জন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগেও। তারা যেটি জানিয়েছেন, আসলে এবার জোয়ার বাটার উপর নির্ভর করে তারা ফেরি ছাড়তে হয়। এই জোয়ার বাটা কখন আসবে সেই অনুপাতে তারা ঘাট থেকে ফেরি তারা যে ছাড়েন এমনটি বলছেন। তো এতে করে প্রায় 6 থেকে 8 ঘন্টা, কোথাও আবার 4 ঘন্টা আটকে থাকতে হচ্ছে ফেরি। ফলে এই যে যাত্রী এবং যে পণ্যবাহী যে চালকরা রয়েছেন তারা কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে এমনটি বলছেন। তবে আমরা এর বাইরেও কিন্তু আমরা এখানে যারা যাত্রী বা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে কাজের কাজ যে এই ড্রেজিংয়ের যে বিষয়টি প্রতি বছর কোটি কোটি টাকা কিন্তু সরকার এই খাতে ব্যয় করছে, অর্থাৎ বিআইডব্লিউটিএ বরাদ্দ দিয়েছে, কিন্তু সেটি যারা ঠিকাদারগুলা এই ড্রেজিংয়ের কাজ পায় তারা কিন্তু সঠিকভাবে এবং যে সুন্দরভাবে তারা কাজ করছে না। কাজের মধ্যে বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে।
এই যেখানে যে ড্রেজিং করার কথা, অর্থাৎ যে লক্ষ্মীপুরে ভোলা থেকে যে মজুচৌধুরী ঘাট পর্যন্ত 25টি স্থানে কিন্তু ডুবোচর জেগে উঠেছে। এইসব স্থানে কিন্তু ড্রেজিং করলে মূলত এই নাব্যতা যে কমবে এবং যে ফেরি চলাচল সেটি কিন্তু স্বাভাবিক থাকবে। কিন্তু এই ড্রেজিং সঠিকভাবে না করার কারণে সেগুলো কিন্তু প্রতিবারই কিন্তু ব্যাহত হচ্ছে। অর্থাৎ যেখানে ড্রেজিং করার কথা সেখানে না করে অন্য স্থানে করা হচ্ছে এবং যেখান থেকে বালি উত্তোলন করে যে উপরে পালানোর কথা সেটা না করে কিন্তু এই বালুগুলি কিন্তু যেখান থেকে গোটানো হচ্ছে সেখানে আবার পুনরায় পালানো হচ্ছে বলে এই এতে করে কিন্তু ঘরটি যেটি হয় সেটি কিন্তু আবার পুড়ে যাচ্ছে। ফলে যে এই নাব্যতা যেটি সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি বলা যায় যে আসলে ড্রেজিং সঠিকভাবে না করার কারণে মূলত এই নাব্যতা সৃষ্টি হচ্ছে। তবে এখানকার যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। আমরা এর বাইরেও কিন্তু আমরা অনেক পরিবহন শ্রমিকের সাথে কথা বলছি, তারা বলছেন দ্রুত এই ড্রেজিং এর দিকে যদি সরকার নজর না দেয়, তদারকি না করে, তাহলে এই দুর্ভোগ কখনো কমবে না, দুর্ভোগ লেগে থাকবে। গত 1 মাস ধরে এই দুর্ভোগের মধ্যে পড়েছে এই নৌকা। আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি বেশ গুরুত্বের সাথেই দেখবে। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। চাঁদপুরে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একদিনেই সদর জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছে 32 রোগী। সদর হাসপাতালে অক্টোবর মাসে চিকিৎসা নেয় 130 জন, আর নভেম্বরে 19 দিনেই চিকিৎসা নিয়েছেন 87 জন। নারীর চেয়ে পুরুষরাই বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। এদিকে সিভিল সার্জনের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে অক্টোবরে জেলায় 401 জন চিকিৎসা নিলেও নভেম্বরে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে 253 জন। সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনে অনুমতির দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কক্সবাজার শহরের ডলফিন মোড়ে অবরোধ করেন তারা। এ সময় কাফনের কাপড় গায়ে জড়িয়ে অবরোধে অংশ নেন অনেকে। রাস্তার ওপর শুয়ে প্রতিবাদ জানায় কয়েকশো নারী পুরুষ। আন্দোলনের কারণে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। যান চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। এ সময় মেরিন ড্রাইভ সহ পর্যটন নগরীর পুরো সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সড়ক অবরোধ ও মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা ছাড়াও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 সেনার দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে তুলে নিয়ে যাচ্ছে জাপান। সকালে সংবাদ সম্মেলনে জাপানের প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামী 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবেন তারা। মরদেহ জাপানে ফিরিয়ে নেয়ার পর হস্তান্তর করা হবে নিহত সৈনিকদের পরিবারের কাছে। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রির উত্তর পশ্চিম কোণে থাকা সমাধিস্থলের মাটি খুঁড়তেই মিলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈনিকদের মাথার খুলি সহ শরীরের বিভিন্ন অংশের হাড়, যা অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার সকালে সাংবাদিকদের ব্রিফ করেন কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন ও জাপানের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রধান জানান, 81 বছর আগে যুদ্ধে নিহত সৈনিকদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের কেউ নিখোঁজ হলে আমরা চাই তার মরদেহটি যেন অন্তত পাই। সৈনিকদের পরিবারকে সান্ত্বনা কিংবা আত্মতৃপ্তি দিতে দেহাবশেষ ফিরিয়ে নেয়ার কাজ করছি আমরা। গত 13 নভেম্বর জাপানের 7 সদস্যের একটি প্রতিনিধি দল কুমিল্লায় পৌঁছান। এরপর সমাধিস্থল থেকে মরদেহ ফিরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেন তারা। কাজটা সম্পন্ন হওয়ার আগে কোনো কিছু বলতে পারি না। এটি একটি চলমান প্রক্রিয়া। কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এই 8 জন শেষ পর্যন্ত কাজ করবেন। আমরা কাজ আরম্ভ করি 13 তারিখ থেকে, আমরা শেষ করব ইনশাআল্লাহ 24 তারিখ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের 13টি দেশের 737 জন সৈনিককে সমাহিত করা হয় ময়নামতি ওয়ার সিমেট্রিতে। 1962 সালে যুক্তরাষ্ট্রের এক সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিয়ে যান তার স্বজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোক্তাদের স্বস্তি দিতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। প্রতি কেজির দাম পড়বে 40 টাকা। জন প্রতি নিতে পারবে 3 কেজি আলু। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।
এর পাশাপাশি এখন থেকে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে ঢাকা মহানগরীতে 50টি ও চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা এবং চাল 30 টাকায় পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবেন। চট্টগ্রামে মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতে নগরীর দামপাড়া এলাকার পল্টন রোডে এই মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিওটি রাতেই ছড়িয়ে পড়তে দেখা যায়। এ নিয়ে টানা দ্বিতীয় দিন বন্দর নগরীতে ঝটিকা মিছিল করল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। সবশেষ বের করা মিছিলটিতে অংশ নেয়া 10 থেকে 12 জনের মুখেই ছিল মাস্ক। এ সময় তারা নানা প্রতিবাদী স্লোগান দেয়। পরে মিছিল দ্রুত শেষ করে তারা স্থান ত্যাগ করে। এর আগে রবিবার রাতেও নগরীর প্রবর্তক এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। পটুয়াখালীর কলাপাড়া থেকে তীব্র বিষধর 2টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে স্বেচ্ছাসেবী প্রবীণ প্রাণী কল্যাণ সংস্থা অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা সাপ দুটি উদ্ধার করে। এই সময় সংগঠনের সদস্যরা জানান, লালুয়া ইউনিয়নের বানাতি বাজার থেকে মোস্তফা মুন্সি নামের এক সাপুরের কাছ থেকে সাপ দুটি উদ্ধার করেন তারা। সাপের খেলা দেখিয়ে কবিরাজি ওষুধ বিক্রি করছিলেন ওই সাপুরে। সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসার পর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এরই সাথে শেষ করছি আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।